বাঙালি পৃথিবীর যেখানেই থাকুক না কেন টাটকা মাছের ঝাল আর ভাত পেলে কিছুই চায় না। আর আমার মতো এরকম মেছো বাঙালি ইউএসএ তে অনেক আছে। তাই নর্থ আমেরিকাতে যখন কনকনে ঠান্ডা আর চারদিক বরফে ঢাকা, তখন আইস ফিশিং ছাড়া আমাদের আর কোনো গতি নেই টাটকা আর জ্যান্ত মাছ পাওয়ার। তাই ফ্রেশ মাছের লোভে এই বাঙালি আজ বেরিয়ে পড়ল আপস্টেট নিউ ইয়র্কের র্যাকেট রিভারের ওপর আইস ফিশিং এর অ্যাডভেঞ্চার। নমস্কার সবাইকে, পটসড্যাম ডায়েরিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম অন আ কোল্ড উইন্টার ডে। আমাদের বাড়ি থেকে অ্যাপ্রক্সিমেটলি 20 মিনিটের মতো ড্রাইভ করলেই কোলটন বলে একটা জায়গায় পৌঁছানো যায়। র্যাকেট নদী এর পাশ দিয়েও বয়ে গেছে। আজ সকাল থেকেই ঝিরিঝিরি করে স্নো পড়ছে। গাড়ি পার্ক করে নদীর দিকে এগোতে লাগলাম। নদীর দিকে এগিয়ে বুঝলাম যে একটা উঁচু জায়গা থেকে নদীর দিকে যেতে গেলে নিচু জায়গায় নামতে হবে। তাই সুবিধা মতো না হেঁটে একদম গড়িয়ে হুড় করে নেমে গেলাম। আজ আমাদের আইস ফিশিং এর ট্রেনার আমাদের দুই ছোট্ট বন্ধু পিটার অ্যান্ড ম্যাথিউ। দূর থেকে দেখে বুঝলাম পিটার আর ম্যাথিউ আগে ভাগেই এসে পড়েছে আর তাদের সমস্ত মাছ ধরার সরঞ্জাম নিয়ে অলরেডি পজিশনও নিয়ে নিয়েছে। বেশ কয়েক জায়গায় তাদের ফাঁদনাও পাতা হয়ে গেছে। পিটার খুব ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে লোকাল একটা অ্যাকোয়াটিক সেন্টার থেকে কিছু ছোট ছোট মাছ কিনে এনেছে। এই ছোট মাছগুলোই চারা হিসেবে আজ আমরা সবাই ইউজ করব। এখানে বলে রাখি, আইস ফিশিং এর জন্য কিছু কিছু রিকোয়ারমেন্ট আছে আর সেফটি মেজার্সও খুব ইম্পর্টেন্ট। সাধারণভাবে পুরনো জমে থাকা আইসের থেকে নতুন জমা আইস কিন্তু অনেক বেটার। তাছাড়াও যেসব জায়গায় টেম্পারেচার বেশি ফ্লাকচুয়েট করে, মানে আজ বৃষ্টি হলো, কাল স্নো পড়লো, পরশুদিন আবার বৃষ্টি হলো, সেখানকার আইসে কিন্তু ফাটল থাকতে পারে। কাজে সেক্ষেত্রে আইস ফিশিং এর জন্য সেই জায়গাটা কিন্তু খুব একটা সেফ হবে না। আইসের থিকনেস নর্মালি 4 ইঞ্চেস অথবা 10 সেন্টিমিটার মতো হলে মানুষ তার উপর হাঁটাচলা কিন্তু খুব সহজে করতে পারবে। আর এটা বলা হয় যে আইসের এই থিকনেস যদি 7 থেকে 12 ইঞ্চেসের মধ্যে হয় তাহলে কিন্তু হালকা গাড়িও এর উপর দিয়ে চলে যেতে পারে। আইস ফিশিং এর জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ঠিক জায়গাটা চুজ করে বের করা এবং তারপর সেখানে ড্রিল করে একটা গর্ত তৈরি করা। আইসের মধ্যে ড্রিল করে করে গর্ত খোঁজা অলরেডি পিটার শুরু করে দিয়েছে। পিটার এমন অবলীলায় গর্তগুলো করে ফেলছে দেখে ভাবলাম ঠিক আছে, আমরাও চেষ্টা করে দেখি। পিটারকে দেখে তো খুব উত্তেজিত হয়ে ড্রিলিং করব ভাবলাম, কিন্তু করতে গিয়ে বুঝলাম যে কাজটা খুব একটা সহজ নয়, বেশ পরিশ্রমের কাজ। তাই খানিকক্ষণ কসরত করলাম, করার পর একটা হোল আমরাও করতে পারলাম। এর মাঝে কিন্তু উল্টো দিকে বেশ জোর খেলা শুরু হয়ে গেছে। একটা পার্টিকুলার জায়গায় দুটো পরপর হোল করে পিটার আর ম্যাথিউ দেখলাম ভাবনা পেতেছে এবং একটার পর একটা ইয়েলো পার্টস তুলছে। পিটারকে দেখা দেখি আমিও আর থাকতে পারলাম না। পিটারকে বললাম আমায় শেখাও। পিটার খানিকক্ষণ আমাকে ট্রেনিং দিল আর তারপরে আমাকেও একটা ফাঁদনা দিয়ে বলল এই হোলটাতে ছিপ ফেলতে আরম্ভ করো। এরপর শুরু হলো আমার মাছ ধরা। সত্যি বলতে কি মনে হচ্ছিল যেন ইয়েলো পার্টস গুলো আমাদের ফাঁদে পা দিতেই আজকে প্রস্তুত। একটার পর একটা ইয়েলো পার্টস পিটার আর ম্যাথিউ তুলে ধরছে এবং আমার ফাঁদনাতেও আমার প্রথম মাছ উঠে পড়লো।
খুব অল্প সময়ের মধ্যেই আমরা প্রায় 35টা মতো ইয়েলো পার্চ ধরে ফেললাম। আর যেটা ধরলাম সেটা হচ্ছে একটা নর্দার্ন পাইক। সব মিলিয়ে আমরা ওই দিনকে 135টা পার্চ আর 10টা মতো পাইক মাছ ধরেছিলাম। এর পরের গল্পটা ছিল মাছ ক্লিন করা। দুপুরে পিটারের বাড়িতে গেলাম মাছ ক্লিন আর প্রসেসিং করতে, কিন্তু বাদ সাধলো এখানেই। দেখলাম যে পিটার যেভাবে মাছ ক্লিন করছে, প্রায় 60% মাছ বাদ দিয়ে শুধু কাঁটা ছাড়া কিছু কিছু অংশ মাছের নিচ্ছে, মানে মাছের যে অংশটায় মাংস আছে। শুধু তাই নয়, মাছের সব ডিম ফেলে দিতে দেখেও আমার কিরম যেন একটা অস্বস্তি শুরু হলো। তাই পিটারকে বললাম, ঠিক আছে, তুমি আমাকে কয়েকটা মাছ দাও, আমি বাড়ি গিয়ে দেখি কি করতে পারি। পিটারের থেকে প্রায় 17-18টা পার্চ মাছ নিয়ে আর খানিকটা মাছের ডিম নিয়ে আমি বাড়ি গিয়ে আমার কেরামতি অ্যাপ্লাই করতে শুরু করলাম। বাড়িতে এসে প্রথমেই 4টে ইউটিউব ভিডিও দেখলাম কিভাবে ইয়েলো পার্চ ক্লিন করতে হয়, তারপর 5টা মাছ ক্লিনও করে ফেললাম। অবশেষে মাছের ডিমের বড়া, ইয়েলো পার্চের সর্ষে পোস্ত ঝাল, গরম ভাত, শসা আর আলু ফুলকপি ভাজা, এই ছিল আমাদের সেই রাতের ডিনার। এই বাঙালি সেই রাতে বেজায় খুশিতে ঘুমাতে গেল। আমাদের আজকের এই গল্পটা কেমন লাগলো জানাবেন, আর আরেকটা গল্প নিয়ে পরের পর্বে খুব শিগগিরই দেখা হবে।